সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা, আস্থা এবং প্রত্যাশা। আর এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিজ্ঞ অতিথি একেবারেই তরুণ প্রজন্মের উপস্থিত আছেন। দর্শক, আমরা একটু পরিচয় করে দিই। আমাদের সাথে যুক্ত আছেন রাকিবুল ইসলাম কাব্য, সিনিয়র সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর, জাতীয় ছাত্র সমাজ। আমাদের মাঝে উপস্থিত আছেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ৩৫ আন্দোলনের সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক জনাব মুজাম্মেল মিয়াজি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। দর্শক, আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা একটি জাতির মেরুদণ্ড, অর্থাৎ একটা জাতিকে যদি ধ্বংস করতে চাও, একটা প্রবাদ আছে, একটি জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও সেই জাতির শিক্ষা ব্যবস্থা, পুস্তকগুলোকে পুড়িয়ে দাও। তাই একটা জাতিকে কতটা উন্নত, কতটা মর্যাদাপূর্ণ তার নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপরে। এই শিক্ষা ব্যবস্থা গত ৫৪ বছরের বাংলাদেশে আমরা দেখেছি আমাদের এই শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থেই বেকার তৈরির একটা কারখানায় পরিণত হয়েছে। আমরা সেখান থেকে আজকের কি প্রত্যাশা তরুণ প্রজন্মের, আগামী দিনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কী ধরনের ভূমিকা প্রত্যাশা আছে এই সরকারের প্রতি, বিশেষ করে কারণ জনবান্ধব এই সরকার, আগামী দিনে আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ করবে সেই বিষয়ে দুজন বিজ্ঞ অতিথি কথা বলবেন। আমরা একটু যাচ্ছি কেন্দ্রীয় সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনাব মুজাম্মেল মিয়াজি, আপনার কাছে। শিক্ষা খাতে বিশাল একটা বাজেট হয়, নিশ্চয়ই জানেন আপনি। আমরা যদি গত বছরের ২৪ এবং ২৫ এবং ২৬-এর যে বাজেট, সেটা হচ্ছে প্রায় ৯৫,৬৪৪ কোটি টাকার একটা বিশাল বাজেট। এই বাজেটটি আসলে কোথায় যায়, কিভাবে যায়, আমরা কখনো কিন্তু জবাবদিহিতা পাইনি। বাজেট হয়, সেটার কতটা ব্যবহার হয়, সঠিকভাবে ব্যবহার হয় কিনা, এই জবাবদিহিতা কখনো কিন্তু আমরা পাইনি। তার জন্য আমরা দেখছি শিক্ষাকে আজকে সেবা হিসাবে না করে পণ্য হিসাবে, ব্যবসা হিসাবে পরিণত করেছে। এর থেকে পরিত্রাণের উপায় কি দেখছেন আপনি জনাব মুজাম্মেল মিয়াজি? ধন্যবাদ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক নুরুজ্জামান হীরা ভাই। আমি আসলে মনে করি যে শিক্ষার যে বাজেটটা হয়, এই বাজেটটা মূলত বাংলাদেশের যে বাজেট হওয়া দরকার, মানে শিক্ষা ক্ষেত্রে, সেই বাজেটের পরিপূরক নয়। এটা অনেকটাই বলতে পারেন যে আপনার অনেকটা ঘাটতি বাজেট। তো শিক্ষা বাজেটটা যেমন ঘাটতি বাজেট, তেমনি যে বাজেটটা হয় সেই বাজেটটা পরিপূর্ণভাবে ইউজই করা হয় না। অর্থাৎ আপনি দেখবেন যে শিক্ষা কয়েক ক্ষেত্রে বাজেট হয়। একটা হচ্ছে আপনার জেনারেল ক্ষেত্রে, একটা হচ্ছে আপনার রিসার্চ ক্ষেত্রে। তো এই যে বাজেটগুলো হয়, আপনি যদি রিসার্চ, আমি মানে ওই পয়েন্টে রিসার্চ ক্ষেত্রে যাই, বাংলাদেশের শিক্ষা বাজেটের যে বাজেটটা রিসার্চ ক্ষেত্রে হয়, সেই বাজেটটা আদৌ সামান্যটুকু, মানে ১০০ ভাগের ১০ ভাগ ইউজ করা হয় কিনা আমার সন্দেহ রয়েছে। তো আমি মনে করছি যে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে যে বাজেটটা রয়েছে, বাজেটটা পরিপূর্ণভাবে ইউজ করা হয় না। তো আমি এর মধ্যে কিছু বিষয় টানি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় আপনার যে বাজেট, মানে যে বাজেটটা হয় শিক্ষাক্ষেত্রে, লাস্ট যে বাজেটটা আমরা দেখেছি, সেই বাজেটে আপনার ৯৪,৭০১ কোটি টাকা বাজেট হয়েছে, ১১.৫৭% বাজেট। তো আপনি দেখেন ১ বছর কেন শেষ হয়নি ওই বাজেটের। এই বাজেটটা আদৌ পরিপূর্ণভাবে ইউজ হয়েছে কিনা আমরা দেখেছি। প্রতি বছর যে রিপোর্ট হয়, যে বিভিন্ন ধরনের মিডিয়া রিপোর্ট করে, অধিকাংশ বাজেটগুলো আপনার পরিপূর্ণ ইউজ হয় না। কলেজে, মানে শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ বাজেট হয়, ইউনিভার্সিটি বাজেট হয় এবং রিসার্চ বাজেট হয়। আপনি সেই কাজগুলো আরও ১ বছর পর যখন রিপোর্ট করা হয়, রিপোর্টে দেখবেন যে তার অর্ধেকের কাজ কিন্তু পরিপূর্ণ হয়নি। তার মানে হচ্ছে যে বাংলাদেশে কয়েকটা ক্ষেত্রে দুর্নীতি মানে রয়েছে, তার মধ্যে শিক্ষাক্ষেত্রে হচ্ছে অন্যতম দুর্নীতির একটা পার্ট। এই পার্টটা যদি সংশোধন করা না হয়, তাহলে যেমন শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়, তেমনি শিক্ষাক্ষেত্রে বাজেটটা পরিপূর্ণ করা সম্ভব নয়। আমাদের দেশের শিক্ষা পদ্ধতিটা খুব, আমি মনে করছি যে আমাদের দেশে শিক্ষা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটা খুবই একবারই বেসামাল পদ্ধতি। যদি এই পদ্ধতিটা আরও একটু ভালো হতো, অর্থাৎ কি আমরা মনে করি যে বিশ্ব এখন চলে কি, বিশ্ব এখন চলে মানে আপনার এআই অ্যাডভান্স যুগে। আমরা কতটা পিছিয়ে আছি তা আসলেই বলা বাহুল্য। এখনও পর্যন্ত আপনি দেখবেন যে আমাদের দেশের একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে কিন্তু আপনার ঠিকমতো কম্পিউটার চালাতে পারে না। অনেকে আছে, অ্যাভেলেবেল আছে, কম্পিউটার টাইপ করতে পারে না, তারা এআই বুঝে না, তারা ChatGPT বুঝে না। আর আপনি যখন একটু জাপান বা যুক্তরাষ্ট্রে কিংবা পার্শ্ববর্তী মালয়েশিয়া, সিঙ্গাপুরে যাবেন, তেমন তাদের ক্লাস 5 বা ক্লাস মানে 0 লেভেলের বাচ্চারা কিন্তু, যারা ক্লাস মানে 1 2 3-তে পড়ে, তারা কিন্তু ভালো করে ChatGPT চালাতে পারে, তারা এআই চালাতে পারে, তারা আপনার এটা দিয়ে ইনকাম করছে। আপনি অবাক হবেন, আমি কালকে একটা তথ্য পেয়েছি যে বিশ্বের
আমাদের দেশের ক্লাস 9 বা 10-এর পরে এসএসসি পরীক্ষা দেয় এই লেভেলের বাচ্চাগুলো বিশ্ব মানে তারা ChatGPT এবং AI এর উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে এবং তারা পড়াশোনা করছে সব কিছু এবং তারা সেখান থেকে ভালো একটা ইনকাম করছে এবং তারা সেই ইনকাম দিয়ে পরিবারকে সাপোর্ট দিচ্ছে। তা আমাদের দেশের কি হচ্ছে, আমাদের দেশে হচ্ছে কি অনার্স কমপ্লিট করবে, মাস্টার্স কমপ্লিট করবে এবং সেখান থেকে সেই আপনার একটা চাকরি নেবে, তারপর সে বিয়ে শাদী করবে, তারপর তার অনেক হিসাব। কিন্তু অথচ উন্নত বিশ্বে আপনার ক্লাস 9-10 শেষ করার আগে সে কিন্তু তার পরিবারের দায়িত্ব নিচ্ছে, তার নিজের দায়িত্ব নিয়ে নিচ্ছে এবং এটা কারণ হচ্ছে শিক্ষা পদ্ধতিটা খুবই বাজে অবস্থা, বেসামাল অবস্থা। তো আমি মনে করছি শিক্ষা পদ্ধতির অনেক পরিবর্তন আনা উচিত। তার মধ্যে আমি 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট বলি। জাপান, যুক্তরাষ্ট্র কিংবা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যে সকল পদ্ধতিগুলো ইউজ করা হয় সাধারণত, যে সকল ক্ষেত্রে তারা শিক্ষাপদ্ধতি ইউজ করে, তারা প্রথম ইউজ করে ব্রেন টু ওয়ার্ক, তারা চিন্তা করে। আমাদের দেশে কিন্তু আপনার দেখবেন যে প্রায় এই মুহূর্তে 4 কোটি শিক্ষার্থী রয়েছে এবং এখানে আপনার প্রায় 1,80,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে জেনারেল শিক্ষার্থীরা হয়েছে আপনার প্রায় 1,18,000। মাদ্রাসা শিক্ষার্থী আছে 1,18,000 জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, 20,000 মাদ্রাসা, 20,000 আপনার হ্যাঁ কারিগরি। তাহলে বুঝতে, তার মানে এখানে কতটা গ্যাপ রয়েছে আপনি দেখেন। এখানে আপনার মানে মানে যেখানে আমি মনে করছি যে 1,18,000 কারিকুলাম শিক্ষায় হওয়া উচিত ছিল, মানে যেটা মানে ওয়ার্ক টু মানে আমি বলতে যে ব্রেন টু ওয়ার্ক, অর্থাৎ তারা পড়াশোনা করবে এবং তারা কাজে লেগে যাবে। ওই যে বললাম আবার যুক্তরাষ্ট্র, জাপানে চলে আসি, তারা কিন্তু ব্রেন টু ওয়ার্ক বেশি করে এবং তারা কিন্তু দেখবেন ক্লাস 9-10 অবস্থায় তারা কিন্তু তারা নিজের স্বাবলম্বী হয়ে যাচ্ছে। সেজন্য এখানে ব্রেন টু ওয়ার্ক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের দেশে কারিকুলাম শিক্ষাই বলা হয় এটা সাধারণত। আরেকটা যে ব্রেন টু রিসার্চ, আমি একটা গবেষণা করে বলছি ব্রেন টু রিসার্চ, অর্থাৎ কি অনেকে আছে যে রাষ্ট্র পরিচালনার রিসার্চ দরকার, যেহেতু আমরা অ্যাডভান্স যুগে আছি, স্যাটেলাইট আছে, মহাকাশ আছে, আপনার AI আছে, এখন পৃথিবীটা অনেক বেশি অ্যাডভান্স। কারণ মানুষ কিন্তু যুদ্ধ, আমাদের এই মুহূর্তে যুদ্ধ চলতেছে অস্ত্রে পারমাণবিক, কিন্তু আপনি আগে দেখবেন যে কিছুদিন পরে দেখবেন, আমার কাছে মনে হচ্ছে বেশি দূর নয়, আজকে থেকে 20 বা 30 বছর পর দেখবেন যে মানে যুদ্ধটা হচ্ছে যে আপনার AI দিয়ে টেকনোলজি দিয়ে টেকনোলজি যুদ্ধ হচ্ছে, আপনার ওই যে এখন সাইবার হ্যাকিং হচ্ছে, মানে সাইবার যুদ্ধ হচ্ছে, একটা টেকনোলজি, অর্থাৎ আগামীর বিশ্ব টেকনোলজির অস্ত্র যুদ্ধ হবে বলে আমি মনে করছি না। এটা ওইদিকে আমাদের জেনারেশন, কিন্তু আমার ভাতিজা মোল্লা কলেজে পড়ে, সে আমাকে বলে কাকা আমার তো মনে হচ্ছে যে এখন আর আমি এই বইটা নিয়ে পড়ে থাকবো না, আপনি আমাকে একটা AI বা ChatGPT তে কোথায় ভর্তি করে দেন কোর্স, মানে ধন্যবাদ মুজাল ভাই। অর্থাৎ আমি একটা কথা শেষ করি জাস্ট বলতে, দুটো বলছি, একটা ব্রেন টু ওয়ার্ক, ব্রেন টু রিসার্চ। রিসার্চে আমরা একটা মানে পার্ট রাখা হচ্ছে যে রিসার্চ, শুধু রিসার্চ করবে বিশ্ব নিয়ে, রাষ্ট্র নিয়ে, বিজ্ঞান নিয়ে, AI নিয়ে, ChatGPT নিয়ে, ওটা কি যেটা সাইবার ওয়ার্ল্ড বলছি। আর ব্রেন টু অ্যাডমিনিস্ট্রেশন, কেন ব্রেন টু অ্যাডমিনিস্ট্রেশন? এই জন্যই আপনি দেখেন, একটু ক্লিয়ারলি দেখেন, কিছু লোক দরকার হয় রাষ্ট্র পরিচালনা অ্যাডমিনিস্ট্রেশন দরকার আছে, MP, মন্ত্রী, সচিব, আমলা, এগুলো দরকার আছে রাষ্ট্র পরিচালনার জন্য। তো আমি মনে করি শিক্ষা পদ্ধতি 3 ধরনের হওয়া উচিত: ব্রেন টু ওয়ার্ক, ব্রেন টু রিসার্চ, ব্রেন টু অ্যাডমিনিস্ট্রেশন। এই 3টা পদ্ধতি যদি শিক্ষা পদ্ধতি থেকে আনা হয়, তাহলে যে বাজেটটা রয়েছে, যে বাজেট নিয়ে প্রশ্ন করেছেন আপনি, খুব ভালো প্রশ্ন করেছেন, এই বাজেটটাকে যদি অ্যাকুরেটলি ইউজ করা যায়, দুর্নীতি মুক্ত করে একবারই স্মুথলি, যাতে করে কোনো ধরনের বাজেটে কোনো ধরনের মানে অপব্যবহার না হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা অনেক বেশি এগিয়ে যাবে এবং সেটাই হওয়া উচিত বলে মনে করছি। মুজাল ভাই, আপনি বলছেন যে বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আগামী দিনে গ্লোবালাইজেশনের যুগে যদি প্রতিযোগিতা করতে হয়, টিকে থাকতে হয়, এখান থেকে আমাদের আমূল একটা পরিবর্তন দরকার। নিশ্চয়ই আপনি সেই কথা বলছেন। ধন্যবাদ আপনার কাছে। আবার আমরা ফিরে আসবো, আমরা আরেকজন অতিথি আছে, জনাব রাকিবুল ইসলাম কাব্বা, আপনার কাছে যাচ্ছি। আমাদের বিশ্বের দুর্ভাগ্য, বাংলাদেশে প্রায় 110টির মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। এরপরে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সরকারি প্রায় 59টির মতো। এতগুলো বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও প্রায় বাংলাদেশে বিশ্বে 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় নেই। এটা একটা দুঃখের বিষয়। আপনি নিশ্চয়ই জানেন বিশ্বের যে কয়টি বিশ্ববিদ্যালয় আছে, যেমন MIT, আপনার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আপনার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই বিষয়গুলোতে আমরা যদি দেখি, আপনার এখন পৃথিবী চলছে ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার হোয়াটসঅ্যাপ, ইউটিউব, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আজকে নেতৃত্ব দিচ্ছে। MIT-তে পড়াশোনা করে স্টুডেন্টরা, অক্সফোর্ডে পড়াশোনা করা, আজকে নাসায় গবেষণা করছে MIT-র স্টুডেন্ট। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই, অথচ অনেক বিশ্ববিদ্যালয় আছে। সত্যিকার অর্থে কি আমাদের ডিগ্রি আছে, কাজ নেই, আমাদের সার্টিফিকেট আছে, দক্ষতা নেই। এখান থেকে পরিত্রাণের উপায় কি আসলে? ধন্যবাদ আপনাকে। সে সাথে আপনার মাধ্যমে ইন্টার টিভির সকল দর্শক, শুভানুধ্যায়ী এবং সবাইকেই শুভেচ্ছা এবং শুভকামনা। আপনি যে প্রশ্নটি করেছেন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং
নানামুখী শিক্ষার আয়োজন রয়েছে, কিন্তু আসলে এমআইটির মতো আমরা কেন নেতৃত্ব দিতে পারতেছি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এসে? এমআইটির মতো বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারিনি আমরা গত 55 বছর বয়সে। গত 50 এটা আমাদের আসলে অক্সফোর্ডের মতো একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে অত্যন্ত দুঃখের ব্যাপার যে আসলে মুক্তিযুদ্ধের 55 বছর পরে এসেও আমরা শিক্ষা ব্যবস্থাটাকে যেই পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত হওয়া দরকার ছিল, আমাদের চাওয়া পাওয়া ছিল, আসলে অন্যান্য খাতের মতো শিক্ষা ব্যবস্থা ঠিক ওই পর্যন্ত আসলে আমরা পৌঁছাইতে পারিনি। এটা আমাদের অত্যন্ত দুঃখের ব্যাপার আসলে। তো বর্তমানে যে ব্যাপারটি আমি বলবো যে আসলে বিগত অতীতে যেহেতু হয়নি, ভবিষ্যতে যেন এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আপনি যেটা বলতেছেন এমআইটি সহ হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এরা যে আসলে বিশ্বটাকে নেতৃত্ব দিচ্ছে, তাদের মতো করে নেতৃত্ব দিচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরে তারা নেতৃত্ব দিচ্ছে, এই নেতৃত্বটাকে যদি আপনি দিতে চান একবারই সম্ভব না, যেহেতু গত 55 বছরেও সম্ভব হয়নি। আগামীতে এটা দিতে হলে অবশ্যই আমাদের দেশের বর্তমান যে সরকার এসেছে, নির্বাচিত সরকার, কারণ গত সরকার তো আমরা জানি যে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শিক্ষা খাত সহ আরও বিভিন্ন খাত ধ্বংস করে গেছে। তো আগামীর বা বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার যে একটা ভিত্তি থাকা প্রয়োজন। এবং আমরা আসলে দেখুন আর একটা ব্যাপার খুব কষ্ট লাগে যে আমরা একটা 25 বছর বয়স হয়ে গেলে আমরা অনার্স মাস্টার্স বা স্নাতকোত্তর শেষ করে আমরা যখন চাকরির বাজারে যাই, আপনি তো বিশ্বের নেতৃত্বের কথা বললেন, কিন্তু আমরা চাকরির বাজারেও কিন্তু আমরা সেইভাবে নিজেদেরকে যোগ্য করে তুলতে পারি না। কাজে দেখা যায় যে আমরা অনেক বেকার। আপনি দেখেন প্রতি বছর প্রায় স্নাতক এবং স্নাতক করে লাখ লাখ তরুণ সমাজ বের হচ্ছে, কিন্তু চাকরির বাজারে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি, বাংলাদেশে আরও যত চাকরি রয়েছে সেইখানে তারা যে তাদের যোগ্যতাকে প্রমাণ করতে পারতেছে না। হাতে গোনা কয়েকজন মানুষ তারা বিভিন্নভাবে যাচ্ছেন, তারাও ওইভাবে যোগ্য কিনা আমি জানি। আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেখেন আমাদের দেশে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে। তাদের কি করার কথা ছিল? তাদের করার কথা ছিল ইঞ্জিনিয়ারিং দিক থেকে বাংলাদেশের যেই হাতে কলমের যে ব্যাপারটা রয়েছে সেই দিকে আগানো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়গুলো বিসিএস এর দিকে ঝুঁকে যাচ্ছে। যার কারণে দেশের যে আপনি যেই চিন্তা ভাবনা করতেছেন এই এমআইটির মতো, হার্ভার্ড এবং অক্সফোর্ডের মতো এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগামীর বাংলাদেশে বা আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিতে গেলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে, যেটা গত 55 বছর হয়নি। গত 55 বছরে সীমাবদ্ধতাটা কি বা কাকে আপনি দায়ী করছেন বলে মনে হচ্ছে? আমি আসলে এই দায়ীটা করতে চাই যে গত 55 বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যারা এদেশের নেতৃত্বে এসেছেন এবং বিভিন্নভাবে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন, সরকারে এসেছেন, বাংলাদেশের প্রায় এখন বর্তমান যতগুলো রাজনৈতিক দল রয়েছে যারা সরকারে এসেছেন, তারা এই খাতটাকে আমি বলবো তারা সবাই এটার জন্য দায়ী। কারণ এখানে কোনো একক গোষ্ঠীকে আপনি দায়ী করে বা সীমাবদ্ধের মধ্যে ফেললে হবে না। গত 55 বছরে যে এবং যারা ক্ষমতায় এসেছেন তারাই আসলে এই দিকে গুরুত্ব দেয়নি, শুধু মুখের বুলি এবং তারা কথা বলেছেন, কিন্তু আসলে বাস্তবে সেটা আমরা দেখতে পাইনি। আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে শুরু করে আমাদেরও আসলে অনেক ঘাটতি ছিল, যার কারণে আসলে সীমাবদ্ধ। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো জনাব রাকিবুল ইসলাম। আমরা একটু যেতেছে জনাব মোজাম্মেল মেজি আপনার কাছে। আমরা আসলে যেটা শূন্যতা আমার কাছে মনে হয় বা আমরা যেটা আপনাদের আলোচনা বোঝা গেল সেটা হচ্ছে একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা দরকার, সেজন্য একজন মানবিক মানুষ দরকার, মনুষ্যত্ববান মানুষ দরকার, দেশপ্রেমিক মানুষ দরকার, যার মাধ্যমে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আগামীদের বিশ্বে দাঁড় করানো যাবে। আজকে দেখেন আমরা ইতিমধ্যে দেখছি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক ধরনের আপনার পায়ে তারা অনেক ধরনের দুষ্টামি হয়েছে। সেটা যদি বলি, আপনি দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বইগুলো ছাপানো হচ্ছে ইন্ডিয়া থেকে। মানে এই যে অর্থাৎ একটা জাতির মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য যা যা দরকার ইতিপূর্বে তা করা হয়েছে। আসলে আজকে বাংলাদেশে এতগুলো বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে গবেষণা। নিশ্চয়ই আপনি জানেন বিশ্ববিদ্যালয় মানেই গবেষণা। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে সার্টিফিকেট নিয়ে বের হয়, হাতে গোনা দুই একটি বিশ্ববিদ্যালয় হয়তো গবেষণা বাজেট আছে বা গবেষণা হয়। এখান থেকে পরিত্রাণের, আপনিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বের হয়েছেন, এখান থেকে পরিত্রাণের আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দ্বিতীয়ত হচ্ছে আমরা জাপানের কথা উদাহরণ আপনারা দিলেন, জাপানে এখনও আপনার 2, 3, 4 পর্যন্ত আমরা গুগলে সার্চ দিলে এগুলো কিন্তু এখন চলে আসে, কোনো বই নেই। 3 পর্যন্ত, ক্লাস 3 পর্যন্ত কোনো বই নেই।
তাদের শিক্ষা হচ্ছে স্কুলে যাবে, জেব্রা ক্রসিং কীভাবে পার হবে এটা শেখায়, কিভাবে মাকে হেল্প করবে বাসায় সেটা শেখানো হয়, কিভাবে পরিচ্ছন্নতা করতে শেখানো হয়, কিভাবে ভদ্রতা, কিভাবে বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এই যে মানে শিক্ষাগুলো দেওয়া হয়, কোনো ধরনের বই পুস্তকের শিক্ষা নেই। বাট আমাদের দেশে সেই ক্লাস 1 থেকে যদি আমরা ধরি, আপনার একেবারে ফ্লে থেকে এক গাদা বই দিয়ে কাঁধে দেওয়া হয়। এই শিক্ষা ব্যবস্থা কি আমূল পরিবর্তন দরকার কিনা? আজকে জনগণ প্রত্যাশিত সরকার এসেছে, তার কাছে আপনার প্রত্যাশা কি এই স্পেসিফিক এই পাঠ্যপুস্তক, এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের যদি পরিবর্তন না হয়, আমাদের ধারণা আগামীর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের জন্য অনেক কঠিন হবে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ হীরা ভাই। আমি আপনাকে একটু সময় নেব এই বিষয়ে। জাপানের কথা বলছেন আপনি। জাপানে মূলত শিক্ষা পদ্ধতি 6334। এখন বলতেন 6334টা কি? জাপানের প্রথম স্তরে আপনার 6 বছর বাচ্চা ভর্তি হবে। বাচ্চা এই 6 বছর বাচ্চা পড়াশোনা করবে। এটা হচ্ছে যে আপনার প্রাইমারি স্টেপটা তারা ধরা হয়। 3 বছর তারা মাধ্যমিক ধরা হয়, 3 বছর তারা ডিপ্লোমা ধরা হয়, আর মানে ডিপ্লোমা কিংবা অনার্স ধরা হয়, তারপর মানে 3 বছর আপনার কলেজ ধরা হয়, আর বাকি 4 বছর হচ্ছে আপনার ইউনিভার্সিটি। এখন দেখেন এই ক্লাস প্রাথমিক শিক্ষা যে আমরা শিখি, আমাদের দেশে শেখানো হয়, আর ওদের শিক্ষা কেমন? ওদের প্রাথমিক শিক্ষা আপনি স্পেসিফিক করেছেন কোনো বই পুস্তক ডিপেন্ডেড নয়। তারা প্রাথমিক শিক্ষা হচ্ছে যে একজন মানুষ হিসেবে সে কীভাবে বড় হচ্ছে, কীভাবে মনুষ্যত্ব তার বোধ জাগ্রত হচ্ছে, তার আচার আচরণ কেমন হওয়া উচিত, তার চলাফেরা কেমন হওয়া উচিত, তার রাষ্ট্র কীভাবে পরিচালনা হয়, এমনকি ক্লাস 6 প্রাইমারি পর্যায়ে তার রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় সেটা শেখানো হয়। আপনি দেখবেন জাপানের, আপনার একটা উদাহরণ আপনার মনে আছে কিনা, একটা সিরিয়ালে আমি একটা ভিডিও দেখেছিলাম যে সকল বাচ্চারা সিরিয়ালদের রুটি নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা ক্ষুধার্ত খুব মানে আপনার চিল্লাচিল্লি করছে, বাট সেই সিরিয়াল ভাঙছে না। তো একজন ভদ্রলোক এসে বলছে, তুমি যেহেতু ক্ষুধার্ত তুমি সামনে গিয়ে খাওয়াটা নিয়ে যাও। তো ওই বাচ্চাকে সামনে দেওয়ার বাচ্চা আবার পিছনে আসতেছে, আবার দিচ্ছে, আবার পিছনে আসতে। বাচ্চা জিজ্ঞেস তুমি কেন? তখন বলে যে আমার থেকে তো ক্ষুধার্ত সামনের লোকগুলো, আমি কেন ওই সিরিয়ালটা ভঙ্গ করবো? তা আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমাদের দেশে কী চিত্র দাঁড়াতো? উল্টো। অতএব জাপান বাচ্চাদেরকে এমন শিক্ষা দেয় ক্লাস মানে প্রাইমারি লেভেলটা। দ্বিতীয় যে লেভেলটা তারা শিক্ষা দেয়, দ্বিতীয় যে 3টা, সেটা হচ্ছে তাদের হাই স্কুল জীবনে, অর্থাৎ ভোকেশনাল লাইফে তারা ঢুকে যায়। ভোকেশনাল ঢোকার পর তাদের কিন্তু আপনার গভর্নমেন্ট কিন্তু পড়াশোনার প্রেশার দেয় না। তখন তারা যে তুমি কি পড়াশোনা করবা নাকি তুমি কাজ করবা, তখন তারা অধিকাংশই কাজে ঢুকে যায় এবং তারা ওই মানে আমি যে বলছি ব্রেন টু ওয়ার্কে তারা ইনভলভ হয়ে যায়। ইয়ার পরে লাইফে তারা সামান্য অংশ, আমি যতটুকু রিসার্চ করেছিলাম, সামান্য অংশ তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যে অংশটা রাষ্ট্রীয় অ্যাডমিনিস্ট্রেশন কিংবা রাষ্ট্রীয় রিসার্চে কাজ করবে। যে এই হচ্ছে জাপানের পড়াশোনা। তো আমাদের দেশে দেখেন, আমাদের দেশে বাচ্চারা যারা স্কুলে যায় তাদের নুন আনতে কারো পান্তা পুরায়, আবার কোনো এখানে বৈষম্য অনেক বেশি, কারণ নুন আনতে পান্তা পুরায় তারা স্কুলেও যায় না। আবার কে আছে আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে গাড়িতে যায়। তো এই যে বৈষম্যটা, এবং কেউ আছে বিশাল দুর্নীতি করে বাচ্চাকে ছোটোকালে দুর্নীতি শিখায়। বাচ্চার মা বাবা আলোচনা করে, সে জানে যে আমার বাবা একজন ঘুষখোর, আমার বাবা একজন মানে এই ধরনের। তাহলে বাচ্চা শিখতেছে কি? আমাদের দেশের প্রাইমারি লেভেলে শিখতেছে বাচ্চার বাবা কীভাবে দুর্নীতি করে সে কোটিপতি মানে বাড়ির মালিক হতে পারে। আর ওই দেশে শিখাচ্ছে, জাপানে শিখাচ্ছে যে বাচ্চার বাবা মা যেমন ডিসিপ্লিন নিয়ম শিখে বড় হয়েছে, ঘুষ দুর্নীতি মুক্ত, ঠিক বাচ্চা সেটা শিখতেছে। এই হচ্ছে জাপানের শিক্ষা ব্যবস্থা। আসেন যে আমি প্রথমে বলছিলাম যে রিসার্চের বিষয়টা আপনি বলছিলেন, বিশ্বের যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলো আমাদের দেশের কেন, আমাদের দেশের লিস্ট নেই এমআইটি ছাড়া। তো কেন লিস্ট, একবার স্পেসিফিক কথা, আমাদের দেশের ঢাকা ইউনিভার্সিটি সহ অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি 1 নম্বর রয়েছে আন্দোলনে। মানে আপনি যত আন্দোলন বলেন, আমি 2012 সাল থেকে নিজে একটা আন্দোলন 13-11 সালে আন্দোলন করি। কোটা বিরোধী আন্দোলন, কোটা বাতিল আন্দোলন, ব্যাট বিরোধী আন্দোলন, 35 আন্দোলন, আপনার প্রশ্নফাঁস আন্দোলন, মানে সকল আন্দোলন আপনি জানেন, সকল আন্দোলন আমি নেতৃত্ব দিয়েছি। এবং দীর্ঘদিন আমি কোটা 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2টা আন্দোলন আমি কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম। এবং আরেকটা আন্দোলন হচ্ছে 35 আন্দোলন। এখানে আপনি জানেন যে বর্তমান অ্যাকুরেটলি চাকরি নাই প্রায় 30 লক্ষ, 27 লক্ষ থেকে 30 লক্ষ মানে বেকার সংখ্যা রয়েছে, তার চাকরি নাই। এটা সরকারি হিসাব, সরকারি হিসাব। বেসরকারি হিসাব এই পরিমাণটা আরো 4 গুণ আনঅফিশিয়ালি 1 কোটি 40 থেকে 50 লক্ষ রয়েছে যারা মানে আপনার কি করতে পারে না, শিক্ষিত বেকার। তাহলে আপনি দেখেন এই যে বেকার সংখ্যাটা, এটা কেন? রাষ্ট্রীয় শিক্ষার সমস্যার কারণে। রাষ্ট্রীয় শিক্ষা পদ্ধতি পরিবর্তন না হলে আপনার একটি আমি একটা বই পড়ছিলাম, ডেল কার্নেগি, নাম শুনছেন ডেল কার্নেগি। উনি বলছেন যে একটি রাষ্ট্রকে ধ্বংস করার 2টা উপায় রয়েছে। একটা হলো তার মানে মাদার্সগুলোকে অশিক্ষিত করা,
মানে মারা অশিক্ষিত থাকলে রাষ্ট্র এমনি অশিক্ষিত হয়ে যাবে। আর রাষ্ট্রের মধ্যে শিক্ষা বা বিভিন্ন কাজের মধ্যে প্রচুর দুর্নীতি ইনভলভ করে দাও, তাহলে আমাদের দেশে কিন্তু দুইটাই কিন্তু আছে। আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলি আন্দোলন করতেছি, কোটা সংস্কার আন্দোলন কেন করেছে, কি দরকার? আপনি দেখেন কোনো দরকার আছে? আপনি কোনো রাষ্ট্র আছে কোটা সংস্কার আন্দোলন করেছে, কোটা বাতিল আন্দোলন করেছে, 35 আন্দোলন করেছে, চাকরির আন্দোলন করেছে? কোনো রাষ্ট্র কিন্তু এটা নাই। কেন নাই? কারণ সেখানে দরকার হয় না, সেখানে পদ্ধতিটা এরকম 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 কোনো কিছু প্রয়োজন হয় না। এখানে আমাদের দেশের বেকারে আছে 1.5 কোটি, তাহলে আন্দোলন করবো না তারা? আর যদি শিক্ষা ব্যবস্থা ভালো থাকতো, রিসার্চমূলক থাকতো, কর্মবান্ধব থাকতো, তাহলে কিন্তু এই আন্দোলন করার কোনো প্রয়োজন হতো না। অতএব আমাদের দেশের প্রথম যে মূল জায়গাটা, সে মূল জায়গাটাকে আগে কেটে ফেলতে হবে। তো আপনি বলছেন যে একটু প্রশ্ন করছেন একটু আগে, 55 বছরে কেন শিক্ষা পদ্ধতি এত এই অবস্থা, নাজুক অবস্থা? আমাদের দেশের 55 বছরে আপনি যে দুর্নীতির রেকর্ড দেখেন, কখন নাম্বার 1? আমরা আবারও ফিরে আসবো এই বিষয়ে। আমরা একটু যাচ্ছি, আমাদের রাকিবুল ইসলাম কাব্য আপনার কাছে যাচ্ছি। মোজাম্মেল মির্জা, আমরা আপনার কাছে আবার আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন বর্তমান শিক্ষা ব্যবস্থা, আস্থা এবং প্রত্যাশা নিয়ে দুজন অতিথি কথা বলছিলেন। আমরা বিজ্ঞাপন বিরতির আবারও ফিরে আসবো। সে পর্যন্ত আপনার সাথেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। কথা বলছিলাম বর্তমান শিক্ষা ব্যবস্থা, আস্থা এবং প্রত্যাশা নিয়ে। দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন মোজাম্মেল মিয়াজি, কেন্দ্রীয় সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের সাথে আছেন রাকিবুল ইসলাম কাব্য, সিনিয়র সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর জাতীয় ছাত্র সমাজ। কথা বলছিলাম শিক্ষা ব্যবস্থার আমূল এই এপিট ওপিট নিয়ে। আসলে আমরা জনাব রাকিবুল ইসলাম কাব্য আপনার কাছে আছি। আফ্রিকার একটা দেশে ইউনিভার্সিটিতে প্রবেশদ্বারে লেখা আছে, তুমি যদি একটা জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির ছাত্রদেরকে তুমি পরীক্ষায় নকল করার অবাধ সুযোগ করে দাও। ছোট্ট একটি মেসেজ লেখা আছে, ভিতরে লেখা আছে কেন? যদি তুমি যেই ছাত্র নকল করে ইঞ্জিনিয়ার হবে, আর্কিটেকচার হবে, সে ভুল পড়াশোনা করে বিল্ডিং বানিয়ে জাতির সেখানে একটা ধ্বংসস্তূপে পরিণত করবে। আর যেই ছাত্র নকল করে পাশ করে ডাক্তার হবে, সে ভুল চিকিৎসা করে সে জাতির মানুষগুলোকে ধ্বংস করে দিবে। আর যে ছাত্র নকল করে পড়াশোনা করে পাশ করবে, সে অর্থনীতিবিদ হবে, সেই জাতির অর্থনীতির মেরুদণ্ডটাকে ভেঙে দিবে। অর্থাৎ একটা জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও, পরীক্ষা নকল করা অবাধ একটা সুযোগ দাও। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ একটি পার্ট আমরা মনে করি। আমরা যখন পড়াশোনা করছি, আমার মনে আছে 1997 সালে যখন আমাদের পাশের হার ছিল 30%, 30%, এখন সেখানে পাস 80%, 90%। আপনি কি মনে করছেন আগের তুলনায় এখন শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে? সত্যিকার অর্থে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো প্রস্তুতি নিতে পেরেছি, না শুধু সার্টিফিকেটের উন্নতি হচ্ছে, শিক্ষার মানের কি আসলে উন্নয়ন হয়েছে কিনা? ধন্যবাদ। প্রথমত আমি আপনাকে বলি যে একটা কথা আছে ইংরেজিতে, যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আরেকটা আপনি যে কথাটি বললেন যে আগের আপনাদের যে সময় আপনারা পড়াশোনা করেছেন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন এসেছে কিনা, না আমি এখানে একটু দ্বিমত করি, না আমূল পরিবর্তন আসেনি। আসলে কি বলবো, দেখেন যে এখানে নকলটা আমাদের দেশে এতটা প্রচলিত যে এখানে একজন বড় অফিসার আছেন, অনেক টাকা পয়সা, একটা বড় শিল্পপতি, তার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তার A+ লাগবে। কেন A+ লাগবে? কারণ ওই যে সে বড় অফিসার, তার সন্তান যদি A+ না পায়, সে তার সোসাইটিতে, শিল্পপতি তার সোসাইটিতে, সরকারি চাকরিজীবী তার সোসাইটিতে মুখ দেখাতে পারবে না। এই শিক্ষার সাথে আমরা কিন্তু আবেদদের মতো মানুষ দেখেছি, যে BCS এর মতো বাংলাদেশ সিভিল সার্ভিসের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস করতেছেন কারা? একটা সরকারি চাকরি করেন বা সরকারি চাকরিজীবীর আপনার হচ্ছে গাড়ির ড্রাইভার। তো যখন একজন শিল্পপতি A+ কিনে নেয় টাকার মাধ্যমে, যখন একজন BCS ক্যাডার A+ কিনে নেয় টাকার মাধ্যমে, যখন একজন বড় কর্তা টাকার মাধ্যমে A+ কিনে নেয়, তখন ওই জাতিকে নিয়ে আপনার সামনের দিকে যত সুন্দরভাবেই আগাতে চান না কেন, আগাইতে পারবেন না। যার কারণে আপনি আমাকে প্রথমেই বলেছিলেন যে গত 55 বছরে কেন আমরা আগাইতে পারলাম না, কেন, কোন প্রতিবন্ধকতাটা ছিল? এখানে আমি মনে করি যে আমাদের সব দিক থেকে, এই যে আপনি বললেন না যে একটা বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছিল যে নকল দিয়ে দাও, বা তুমি যদি সেই জাতিকে ধ্বংস করতে চাও, ইঞ্জিনিয়াররা ভুল পড়াশোনা করলে তারা ভুল বিল্ডিং বানাবে এবং ধ্বংসস্তূপে তৈরি হবে। আমাদের দেশে আসলে
এই দিক থেকে চ্যাম্পিয়ন হয়। আমাদের দেশ আসলে ওই A+ কিনাই চ্যাম্পিয়ন হয়। কিন্তু আমাদের দেশ যে মেধার মূল্যায়ন করে সামনের বাংলাদেশে বা আগামীর বাংলাদেশে তার সন্তানকে সত্যিকার অর্থে দেশের স্বার্থে, বিশ্বের স্বার্থে, দেখেন একটা ছেলে যদি সত্যিকার অর্থে A+ পায়, একটা ছেলে যদি সত্যিকার অর্থে ভালো স্টুডেন্ট হয়ে পড়াশোনা শেষ করে, সে কিন্তু আমাদের জাতির সম্পদ না শুধু, সে ওয়ার্ল্ডের সম্পদ। এবং তার বুদ্ধিমত্তা, আপনি তো তাকে A+ কিনে দিচ্ছেন, ওই ছেলে পড়াশোনা করবে না। আপনি যখন ওই সন্তান জানে আমার বাবা আমাকে A+ কিনে দিবে, তখন অবশ্যই ওই সন্তান পড়াশোনা করবে না। আর যখন পড়াশোনা করবে না, তখন ওই সন্তানও যখন আবার তার বাবার জায়গায় বাবার চেয়ারে বসবে, যেহেতু তার বাবা শিল্পপতি, সে যখন আবার শিল্পপতির চেয়ারে বসবে, তখন তার সন্তানকে আবারও ঠিক A+ কিনে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে শিক্ষার একটা বৈষম্য রয়েছে। এক দারুণ বৈষম্যটা হলো যে ভাই বলতেছিল, মোজাম্মেল ভাই বলতেছিল যে বৈষম্য, হ্যাঁ আমি সেই কথায় আসতেছি। কেন বৈষম্যটা দেখেন, গ্রাম অঞ্চলে যে শিক্ষা ব্যবস্থা আর শহর অঞ্চলের শিক্ষা ব্যবস্থার মধ্যে আকাশ আর পাতাল এরকম একটা তফাৎ রয়েছে। যদি আমরা এই জিনিসটাকে ঠিক করতে পারি, যেহেতু আপনার আজকের নির্ধারিত বিষয় রয়েছে আগামী দিনের শিক্ষা ব্যবস্থার প্রত্যাশা, আমি মনে করি যদি আমরা এই ব্যাপারটা ঠিক করতে পারি যে গ্রামের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং শহরমুখী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থাটা যদি আমরা শহর এবং গ্রামের শিক্ষা ব্যবস্থার মধ্যে পারস্পরিকভাবে সমঝোতা করতে পারি, তাহলে আমরা যদি বৈষম্যটা দূর করতে পারি, আমরা মনে করি আমূল একটা পরিবর্তন আমাদের শিক্ষা খাতে আসবে। এবং আমি বিশ্বাস করি যে বর্তমান যেই জনরায়ের সরকার এসেছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার অলরেডি তিনি এই বৈষম্য দূর করার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি এই পদক্ষেপগুলো নিলে শহরের সন্তানেরা যেভাবে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, গ্রামে সেরকম সুযোগ সুবিধা দিতে হবে। শহরে যেমন ভালো শিক্ষকরা শহরে চাকরি করতে চায়, ঠিক গ্রামে সেই রকম সুযোগ সুবিধা দিয়ে সেই রকম শিক্ষকদেরকে আপনার গ্রামে পাঠাতে হবে। তাছাড়া শহরের সন্তানরা ট্যাব পায় এবং ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থা ভালো, গ্রামেও আমাদের ওইরকম সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে আমি মনে করি শহর এবং গ্রামের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি শিক্ষা ব্যবস্থা যদি সমঝোতায় চলে আসে, তাহলে আমি মনে করি বাংলাদেশের আগামী দিনের যে শিক্ষা ব্যবস্থা গত 55 বছরে যেটি হয়নি, আগামী দিনে হয়তো বা আমরা MITর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়কেও দেখতে পারি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো আন্দোলনের জন্য বলা হয়, কারণ এটা হলো আন্দোলন আসলে মোজাম্মেল ভাইরা করেছেন, বা আন্দোলন আসলে করতে হয়েছে কেন, আসলে এই দেশের আপনার হচ্ছে সিস্টেম বা স্ট্রাকচারটা আসলে ঠিক নেই, যার কারণে আমাদের দেখেন একটা আমরা একটা ভালো পানি খাবো সেটার জন্য আমাদের আন্দোলন করতে হয়। আমরা আমাদের সঠিক চাহিদা আমাদের একটা সঠিক চাহিদা রয়েছে, সেটাও আমাদের আন্দোলনের মাধ্যমে নিয়ে আসতে হয়। আর এই আন্দোলনের আঁতুড়ঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন আন্দোলনের নামে, সেটা বারবার সফল হয়। আমরা 18 সালে দেখেছি, আমরা 24 সালে দেখলাম, আবার আমরা 35-এর আন্দোলনও দেখেছি। তো কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এবং আমার মনে হয় যে এই আন্দোলন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় করে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি নামকরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই প্রাধান্য দেয়, আমার মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে রাজনীতির যে লেজর বৃত্তি রয়েছে সেইগুলোকে আসলে আমার মনে হয় বন্ধ করা উচিত। রাজনীতির লেজর বৃত্তি বন্ধ করলে আমার মনে হয় শিক্ষা খাতে আরো অনেক দ্রুত এগিয়ে যাবে। ইতিমধ্যে সরকার একটা ঘোষণা দিয়েছে, একজন মন্ত্রী আসলে এটা সংসদে বলেছিলেন যে শিক্ষকরা যেন রাজনীতি না জড়ায়, যদি রাজনীতি করতে হয় তাহলে শিক্ষকতা ছেড়ে যেন রাজনীতি আসে। এই শিক্ষকতাই কি আমাদের, আপনি মনে করছেন যে শিক্ষাটাকে আসলে ধ্বংস করার বা সঠিক শিক্ষাটা পাওয়া যাচ্ছে না, বা শিক্ষকতার যে সম্মান, আপনাকে যদি একটু জানাই যে বিশ্বে যে সকল দেশে শিক্ষকদের সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয় তার মধ্যে হচ্ছে ব্রিটেন, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অর্থাৎ শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি দেওয়া হয়। তার জন্য দেখেন এই দেশগুলোই কিন্তু সবচেয়ে উন্নত। অর্থাৎ শিক্ষকের মর্যাদা আমাদের দেশে আমরা কিন্তু সেভাবে দিচ্ছি না। বেতন স্ট্রাকচার বলেন, মর্যাদা বলেন, সম্মান যেটাই বলেন, ওইভাবে দেওয়া হচ্ছে না। এইটাও কি একটা জনমোজামূলক, যে এটাই আপনাকে জানতে চাই, আপনি কি মনে করছেন এইটাও কি আমাদের শিক্ষা ব্যবস্থার যে একটা বিশ্বমানের না হওয়ার অন্যতম কারণ হতে বলে মনে করেন? আমার সাথে আজকে যে আছেন আমার ভাই, উনি কিন্তু অলরেডি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের বাতিঘর। আপনারা দেখবেন যে এখানে কিন্তু একটা অংশ কিন্তু আপনার শিক্ষার বাতিঘর হওয়ার কথা ছিল, রিসার্চের বাতিঘর হওয়ার কথা ছিল, অংশ গিয়ে মনুষ্যত্ববোধ মানবিক মানুষ তৈরি হওয়ার বাতিঘর হওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি, এখানে একটা অংশ গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার হচ্ছে, অধ্যক্ষ হচ্ছে, বিভিন্ন ধরনের প্রিন্সিপাল হচ্ছে না। এখন তাদের সাথে একটা নেটওয়ার্ক আছে। ধরুন না, আমি একটু সরাসরি বলতে গেলে ছাত্রলীগ, আওয়ামী লীগের সময় ছাত্রলীগ, বিএনপির সময় যুবলীগ বা যুবদল, ছাত্রদল, কিংবা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা বা কঠোর আন্দোলন, ছাত্র অধিকার, কিংবা অনেকে আছে, তারা কিন্তু ওই যে তাদের একটা অংশ কিন্তু শিক্ষক হচ্ছে এবং তাদের একটা অংশ আন্দোলনে আছে, তাদের একটা অংশ কিন্তু সমন্বিত হচ্ছে। তো আমার দেখা মতো আমি বিগত দিন দেখেছি কয়েকটা ঘটনা যে শিক্ষক এবং ছাত্র একসাথে
মানে মিছিল করা, মিটিং করা, ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করা ছিল। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের আপনি যখন মূল শিকড় হচ্ছে যে আন্দোলনমুখী হয়, মূল শিকড় যখন রাজনীতিমুখী হয়, আপনি চেষ্টা করলো, ওই যে বললো না ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের বাতিঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে মানে সকল আন্দোলন সফল করছে। আন্দোলনগুলো কেন হয়েছে? কারণ আন্দোলনগুলো হওয়ার মূল কারণ হচ্ছে যে শিক্ষার অব্যবস্থাপনা, শিক্ষার ব্যবস্থা ভালো না বলে তো আন্দোলন হচ্ছে। শিক্ষা আন্দোলন হওয়ার দরকার ছিল না। হ্যাঁ, যে আন্দোলনটা ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটা কিন্তু আপনার শিক্ষা নিয়ে শুরু হয়েছে। আপনি যদি কোটা সংস্কার আন্দোলন দেখেন, বৈষম্য আন্দোলন কি আন্দোলন করেছি আমরা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা নিয়ে। আপনি ছাত্র নেতা ছিলেন, ছাত্র আন্দোলন করেছেন। আপনার প্রতি প্রশ্ন, আপনার কখনো শিক্ষার মান, শিক্ষকতা, শিক্ষার পরিবেশ নিয়ে কি কখনো আন্দোলন করেছেন? Exactly. বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়? জি, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি প্রথম আন্দোলন করেছি ব্যাট বিরোধী আন্দোলন। ব্যাট বিরোধী আন্দোলন থেকে অনেকগুলো আন্দোলন হয়েছে। ব্যাট বিরোধী প্রাইভেট ইউনিভার্সিটির আন্দোলন, প্রাইভেট ইউনিভার্সিটির আন্দোলন জানা ছিল হয়তো। এটা মূলত 15% ব্যাট। এক্স্যাক্টলি। যে আন্দোলনটি প্রথম শিক্ষার উপরে একটা জুলুম চাপিয়ে দেওয়া, সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল মুহিত, যে শিক্ষা যেহেতু তোমার পড়াশোনা করতেছো, তোমার নিজের টাকা দিয়ে পড়াশোনা করো, মানে শিক্ষাকে আরো একটু অকজ করে দেওয়া। আমি এই ধরনের অনেকগুলো শিক্ষা আন্দোলন করেছি। তো আমি যে পয়েন্টটা বলতে চেয়েছিলাম, সেই পয়েন্ট হচ্ছে যে যখন মূল শিকড় আন্দোলনমুখী হয়, মূল শিকড়গুলো দুর্নীতিতে ইনভলভ হয়, মূল শিকড় যখন আপনার রাজনীতি ইনভলভ হয়, তখন দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেক জায়গায় এটা ইনভলভ হয়ে যাবে। আমি আরেকটা পয়েন্ট আপনার বলতে চাই যে এখন এমনও হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানে এমনভাবে তৈরি হচ্ছে যে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড না থাকলে, ছাত্রদল ব্যাকগ্রাউন্ড না থাকলে, ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড না থাকলে, কিংবা বৈশ্বিক ছাত্র ব্যাকগ্রাউন্ড না থাকলে তাকে কিন্তু প্রমোশন দিচ্ছে না। তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ডকে নিয়ে আন্দোলন করে, রাজনীতি করে আমরা ওখানে যেতে হচ্ছে, তাহলে ওইখানে শিক্ষার মান কিন্তু এর পরিবর্তন দরকার কিনা আপনি কি মনে করছেন? হ্যাঁ, উত্তরণের উপায় কি? এটার পরিবর্তন দরকার, এবং উত্তরণের সহজ উপায় হচ্ছে যে আপনার আমাদের দেশের শিক্ষা পদ্ধতিটাকে পরিবর্তন করে ফেলা। মানে আমি আবার বলছি, শিক্ষা পদ্ধতিটা কর্মমুখী শিক্ষা পদ্ধতি তৈরি করা। যদি আপনি যদি কর্মমুখী শিক্ষা পদ্ধতি না করেন, এবং আপনি যদি প্রতি বছর যদি 27 লক্ষ বেকার তৈরি হয়, এবারে যে 1-1.5 কোটি বেকার থাকে, আপনি এটা তো আন্দোলন করবে। পেটের দায়ী মানুষ আন্দোলন করে তিন কারণে। আমার ক্ষুধা আছে, আমার ভাত দাও। ওই যে হারামজাদা ভাত দেয়, এরকম একটা মুভি কিন্তু আছে, আমার পড়াশোনা করছি, গ্রাজুয়েশন কমপ্লিট করে, সংবিধানে বলা আছে তুমি যদি এই রাষ্ট্রের দায়িত্ব, সংবিধানে বলা আছে স্পেসিফিকভাবে রাষ্ট্র কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে তার পড়াশোনা শেষে। রাষ্ট্র সেটা করছে না, তাহলে তো আন্দোলন করতে হচ্ছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে রাষ্ট্র যদি দুর্নীতিমুক্ত হয়, এবং এই যে আমি ব্রেন টু রিসার্চ বলছি, ব্রেন টু রিসার্চ। আমাদের দেশের প্রতি বছরের লক্ষ লক্ষ শিক্ষার্থী, হাজার শিক্ষার্থী চলে যায় আপনার আমেরিকা, ইউএসএ, আপনার কানাডা, অস্ট্রেলিয়া, আপনার বিভিন্ন উন্নত রাষ্ট্র। কেন তারা কি ফেরত আসে না? তারা কেন ফেরত আসে না? মেধা পাচার হচ্ছে প্রতি বছর। এই যে তারা পাচার হচ্ছে, তারা আর ফেরত আসে না। এতে করে রাষ্ট্রের একটা বিশাল অংশ যারা রাষ্ট্রের ওদের প্রতি ইনভেস্ট করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করাইছে, ওরা এখানে পিএইচডি করতেছে, ওরা আসতেছে না। তার মানে হচ্ছে রাষ্ট্র এখানে অকজ হয়ে যাচ্ছে, কর্ম পরিবেশ নেই। হ্যাঁ, এবং তারা এসে আমি একটা পয়েন্ট উল্লেখ করতে হবে। আমি যেহেতু একটা আন্দোলন করেছি, চাকরিতে আবেদনের বয়স 35 আন্দোলন, এটা প্রধান সমন্বয়ক ছিলাম। এখানে আপনি এসে ওরা আশা করতে, আমার বয়স তো নাই, আমার বয়স তো শেষ হয়ে গেছে। পিএইচডি করতে করতে বয়স হয়ে যায় 35 থেকে 40 বছর। তো আমি রাষ্ট্র দেওয়া আছে 30 থেকে 32 পরবর্তী আবেদন করতে পারবে না। রাষ্ট্র এখানে সম্পূর্ণ স্পেসিফিক করে দিচ্ছে যে তোমার এখানে তোমার সার্টিফিকেট সম্পূর্ণ অকজ, তুমি এক্সপায়ার হয়ে গেছো, তুমি ডেড হয়ে গেছো, রাষ্ট্র তোমার প্রয়োজন নেই। যদি ওরা বলতে যে তুমি আমি শেষ করতেছি, আমরা একটু ঘুরে আসি রাকিবুল ইসলামের 30 সেকেন্ড আমি বলি, রাষ্ট্র যদি বলতে তুমি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করে এসে রাষ্ট্র সেবা দাও, তাহলে মেধাবীগুলো এই রাষ্ট্র থাকতো, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেত। আমি আবারও মনে করছি ব্রেন টু রিসার্চ এই স্টুডেন্টগুলোকে, এই ছাত্রগুলোকে, এই মেধাবীদেরগুলোকে রাষ্ট্র ফেরত এনে ব্রেন টু রিসার্চে কাজে লাগাতে হবে। তাহলে রাষ্ট্রের শিক্ষা পদ্ধতি পরিবর্তন হবে। রাষ্ট্রের যে আজকে শিক্ষা পদ্ধতির এত অবস্থা, কঠিন অবস্থা রয়েছে, বাজে অবস্থা রয়েছে, এটা থেকে রাষ্ট্র উত্তরণ হবে বলে মনে করছি আমি। ধন্যবাদ। আমাদের এই মেধা পাচারকে যদি রোধ করতে হয় সত্যিকার অর্থে, দেশের কর্ম পরিধি বাড়াতে হবে, কর্মের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, তখনই আমাদের হয়তো আমরা প্রকৃত অর্থে মেধা পাচারকে একসময় হয়তো রোধ করতে পারবো। আমরা একটু যাচ্ছি রাকিবুল ইসলাম আপনার কাছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমরা বলি নৈতিক শিক্ষা একটা পার্ট, আপনি নিশ্চয়ই জানেন যে 2020 সালের 26শে মার্চ থেকে আমাদের করোনা আসে। বৈশ্বিক করোনা এই সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। সেটা প্রায় 1 বছরের উপরে স্থায়ী ছিল। এই করোনা যখন একেবারে সীমিত হয়, স্কুল কলেজগুলো খুললো, সেই সময় মাত্র 3 মাসের মতো স্কুল কলেজ আবার চলছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি সেই সময় বারবার বিভিন্ন টক শোতে, বিভিন্ন লেখালেখির মধ্যে বলার চেষ্টা করেছিলাম যে এই 3 মাস পাঠ্যপুস্তক পড়ার দরকার নেই। এই 3 মাস আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া হোক।
আজকে আমার সন্তানকে নৈতিক শিক্ষা দিচ্ছি না বলে আমার সন্তান যখন বড় হচ্ছে তখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। আমার সন্তানকে আমি শিক্ষা দিতে পারছি না বলে বড়দের প্রতি কি সম্মান, ছোটদের প্রতি কি কর্তব্য, এটা আমরা জানছি না। আজকে দেখেন আমরা বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়াচ্ছি প্রতিনিয়ত, সরকার বৃদ্ধাশ্রম তৈরি করছে, এতে করে কি হচ্ছে, উদ্বুদ্ধ করছি আমরা। আপনি দেখেন কোনো আলেমের ছেলে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কোনো রিকশাওয়ালার ছেলে তার মাকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, পাঠাচ্ছে কি যিনি ইঞ্জিনিয়ারিং পড়ে আসতেছে, যিনি ডাক্তার হচ্ছেন, যিনি সমাজের মডেলিয়ানা করছেন, সমাজপতি, তাদের সন্তানরা আপনার যাচ্ছে বৃদ্ধাশ্রমে, তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট, নৈতিক শিক্ষার একটা পার্ট অভাব রয়েছে। এই নৈতিক শিক্ষাটা আসে কোথায় থেকে আমরা যদি একটু দেখি, নিশ্চয়ই আমাদের সময়ের কথা বলছি, আমাদের সময় 10টার আগে কোনো স্কুল খোলা হতো না, স্কুল 10টার পরে হতো। সকালে মক্তবের একটা ব্যবস্থা ছিল, নিশ্চয়ই আপনারা এটা পাননি, আপনারা আমার ধারণা পেয়েছি। আমার ধারণা আপনার সকালবেলা মক্তব হতো, যেখানে নৈতিক শিক্ষা দিত, যেখানে ধর্মীয় শিক্ষা দিত, যার যার ধর্ম অনুযায়ী। পৃথিবীর কোনো ধর্মেই বলা নাই যে মানুষ হত্যা করা মহাপাপ, এটা পৃথিবীর সকল ধর্মে আছে। অন্যায় করা মহাপাপ, বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, পিতার মাতার প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, আত্মীয়র প্রতি কর্তব্য, এই বিষয়গুলো সকল ধর্মে লেখা আছে। এই ধর্মীয় শিক্ষা থেকে আমরা আজকে বঞ্চিত, কারণ পাশ্চাত্য থেকে আমরা কিন্ডারগার্টেনের যে সংস্কৃতি ভাড়া করে এনেছি, তার জন্য সকাল 7টা বাজে এখন স্কুল, আমার সন্তান আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছি। এতে করে কি হচ্ছে, আমার সন্তান যে ধর্মীয় শিক্ষা সেখান থেকে বঞ্চিত হচ্ছি। এটার জন্য সরকারের প্রতি বা আপনার পক্ষ থেকে এটা কি ধরনের প্রস্তাবনা সরকারের প্রতি রাখতে পারেন বলে আপনি মনে করেন? দারুণ একটা কথা বলেছেন। আমার মনে হয় যে আপনি যে মোরাল এডুকেশনের কথা বলেছেন বা নৈতিকতার কথা বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা গুরুত্বপূর্ণ যে আমি মুসলিম, তো আমাকে অবশ্যই কোরআনের কাছে ফিরে যেতে হবে, যে ভাই হিন্দু তার কাছে সে গীতার কাছে ফিরে যেতে হবে, যে খ্রিস্টান তার বাইবেলের কাছে ফিরে যেতে হবে। তো যার যার ধর্ম, আপনি কখনো সাহিত্য পড়ে নৈতিকতা শিখবেন না, আপনি কখনো ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পড়ে নৈতিকতা শিখবেন না, অথবা আপনি কখনো ওই কার্ল মার্কসের যে বাক্যগুলো রয়েছে, অর্থাৎ হার্বার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার থেকে যেই কথাগুলো রয়েছে তাদের থেকে আপনি নীতিবাক্য শিখবেন না। আপনাকে নীতিবাক্য শিখতে হলে আপনার যে ধর্ম রয়েছে সেই ধর্মের কাছে ফিরে যেতে হবে। আমি মুসলিম, তো আমি আমার ধর্মের কাছে, আমি ইসলামের কাছে ফিরে যেতে হবে। একজন হিন্দু, সে মন্দিরে যেতে হবে, আমি মুসলিম হলে মসজিদে যাবে, হিন্দু হলে মন্দিরে যাবে, খ্রিস্টান হলে গির্জাতে যাবে। এবং এই সরকারের উচিত হবে আগামী দিনে, যদি আমাদের আপনি একটা কথা বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যদিও আমি কিছুটা দ্বিমত করে আপনার সাথে বলতে চাই। আপনি বলেছেন যে শহরের যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, শহরে যাদেরকে বৃদ্ধাশ্রমে তো একটা পর্যায়ে দিচ্ছে যাদের টাকা আছে, কিন্তু গ্রামে দেখা গেছে এই নৈতিক শিক্ষাটা না থাকার কারণে অনেক 80 বছর 90 বছরের বাবা মাকে খাবার খেতে দেয় না, এবং তাদের সাথে সন্তানরা এত খারাপ ব্যবহার করে, এত রুড আচরণ করে, যেটা দেখলে আপনি কষ্ট পাবেন। কেননা কারণ এই যে আমাদের নৈতিক শিক্ষা নেই। কিন্তু শহরে আসেন, বড় লোকদের যাদের টাকা পয়সা আছে তারা তো ওইভাবে করতে পারে না, তারা দেখা যাচ্ছে একটু বৃদ্ধাশ্রমে দিয়ে দিল, বৃদ্ধাশ্রমে দিয়ে দেখা যাচ্ছে বাবা মার খোঁজ খবর নিচ্ছে না। তো এই যে বাবা মার খোঁজ খবর নেয় একটা পর্যায়ে গিয়ে, আমরা তো একটা সময় বাবা মা হবো, আপনি একটা সময় আমাদের মতো ছিলেন, একটা সময় আজকে আপনি বাবা মার জায়গায়, কালকে একটা সময় আমরা বাবা মার জায়গায় যাব। তো এখানে রাষ্ট্র কিন্তু এটা রাষ্ট্র আমাকে নৈতিকতা শিখাতে পারে না। রাষ্ট্র একটা সিস্টেম দিতে পারে, রাষ্ট্র একটা স্ট্রাকচার দিতে পারে, বাট আমি কিভাবে শিখবো বা আমি নৈতিকতাটা কিভাবে নিব, সেটা একান্তই কিন্তু আমার ভিতরের কথা। ধন্যবাদ। একান্তই একবারই শেষ পর্যায়ে আছে জনাব মোজাম্মেল মিয়া, আপনার কাছে ছোট্ট করে বলতে চাই, আমার যেটা হচ্ছে আগামী শিক্ষা ব্যবস্থায় যদি সরকারের কাছে আপনার কি প্রস্তাবনা থাকতে পারে, যে কিন্ডারগার্টেন সিস্টেমটাকে এইটাকে 10টার আগে যেন কোনো স্কুল প্রতিষ্ঠান ক্লাস শুরু না হয়, সকালবেলা যেন মক্তবের জন্য বরাদ্দ রাখা হয়, এটার সাথে এই বিষয়টাকে আপনি সরকারের কাছে কি কোনো দাবি তোলার প্রচেষ্টা করবেন কিনা, বা এটার সাথে একমত পোষণ? ধন্যবাদ। আমার যে আজকের সহ কলিগ জাকিবুল ইসলাম কাব্য ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলেই প্রথমত হচ্ছে যে আমাদের দেশের যে মোরাল এডুকেশন, এই এডুকেশনের প্রচুর লেকিংস রয়েছে। এই মোরাল এডুকেশনের একটা সাবজেক্ট থাকা উচিত। প্রত্যেকটা মক্তব বলেন কিংবা আপনার ইউনিভার্সিটি বলেন, যে মোরাল এডুকেশনের শিক্ষা সাবজেক্ট থাকা উচিত। যারা এটাতে পাশ করবে না তাদেরকে অটোমেটিক তারা ফেল। তাহলে মোরাল এডুকেশন লেখাপড়ার মধ্যে না, মোরাল এডুকেশন একটা শিক্ষার একটা নিয়মের মধ্যে,
তার আচার আচরণের মধ্যে তার একটা এই ধরনের প্র্যাকটিক্যাল বা মৌখিক যে পরীক্ষা নেওয়া হয় বা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় এই ধরনের থাকা উচিত। তো এই জন্য আমি মনে করছি যে মানে প্রথম হচ্ছে যে মোরাল এডুকেশন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে আপনি দেখেন আমাদের দেশের সাথে যদি আপনি আমেরিকার তুলনা করেন, জাপানের তুলনা করেন, দক্ষিণ কোরিয়ার তুলনা করেন, পৃথিবীর বর্তমান জাপানের থেকে এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া, মানে ইউনিভার্সিটিগুলো পৃথিবীর যদি ইউনিভার্সিটি নগরী এখন বলা হয়, আগে বলা হয়তো ইংল্যান্ডকে, এখন দক্ষিণ কোরিয়া নাম্বার 1-এ চলে গেছে। তাহলে আপনি দেখেন তাহলে আমাদের দেশের কয়েকদিন আগে দেখলাম যে ইংলিশ শেখার জন্য সচিবালয়তে ইংলিশ শেখার জন্য তারা থাইল্যান্ডে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের দেশের মোরাল এডুকেশন, তারা ইংলিশ, তার মানে বিষয় কোন জায়গায় দাঁড়াচ্ছে, আমরা ওইখানে অশিক্ষিত রয়ে গেছি, সচিবরা ইংলিশ শেখার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন। তাহলে এখানে বুঝতে হবে যে আমাদের মূল গোড়ায় গণ্ডগোল রয়েছে। এই জন্য আমি মনে করছি যে আমাদের দেশের সচিবরা ওই থাইল্যান্ডে না গিয়ে আমাদের দেশের অনেক প্রবাসীরা ইংল্যান্ড যুক্তরাষ্ট্র থাকে, তাদের বাচ্চাগুলো যারা ক্লাস 1, 2, 3-তে পড়ে তাদেরকে এনে ওদের শিখে নেওয়া উচিত। তাহলে আমাদের খরচ কমে গেল। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে উচিত, সচিবালয় উচিত কিছু প্রবাসীদের যারা ইংল্যান্ড যুক্তরাষ্ট্র থাকে, যারা যেসব বাচ্চারা কম্পিউটার অ্যাডভান্স রয়েছে, ইংলিশে অ্যাডভান্স রয়েছে, আইএলটিএসে অ্যাডভান্স রয়েছে, প্রযুক্তিতে অ্যাডভান্স রয়েছে, সচিবরা ইংল্যান্ড যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র না গিয়ে ওই সকল বাচ্চাদেরকে এনে সচিবালয়ে ছোটোখাটো জব দিয়ে তাদের থেকে শেখা উচিত। অতএব এটা আমি মনে করছি। ধন্যবাদ। আমি শেষ পয়েন্টে যে কথাটা বলবো নুরুজ্জামান হীরা ভাই, আজকে আপনার রাষ্ট্রচিন্তার যে আলাপটা, এই আলাপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে সরকারকে মেসেজ দিতে চাই যে বিগত দিনে সরকার অনেক ভুল করেছে। তারেক রহমান 1 মাসে 2 মাসে অনেক মিরাকেল ম্যাজিক্যাল দেখিয়েছেন। আমরা এমন মিরাকেল ম্যাজিক্যাল দেখতে চাই, শিক্ষার অমূল পরিবর্তন, যে অমূল পরিবর্তনটা বিগত শিক্ষামন্ত্রী অ্যাস্ট্রোনট মিলন একটা মিরাকেল দেখিয়েছিলেন, নকলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলেন। এবং সেই মিরাকেলটা আমি তারেক রহমান নেতৃত্বে এবং শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেখতে চাই, যে সত্যিকার তারা এই দেশকে আগামী 50 বছর অ্যাডভান্স করবে এই 5 বছরের মাধ্যমে। এটা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব মোজাম্মেল বিয়াজি। আমরা শিক্ষা ব্যবসা নয়, শিক্ষা হচ্ছে সেবা, যে সেবার মাধ্যমে আগামী দিনে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং আমূল এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে, এই গদবাঁধা এই পড়াশোনাকে পরিবর্তন করে সত্যিকার অর্থে যুগোপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে এবং এআই টেকনোলজির যুগে আমরা আছি, সেগুলোকে ইনক্লুড করে আগামী দিনে সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবেন আজকের গণমানুষের সরকার। তার আমাদের কাছে আমাদের সেই প্রত্যাশাটাই থাকবে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বর্তমান শিক্ষা ব্যবস্থা আস্থা এবং প্রত্যাশা নিয়ে। 2 জন বিজ্ঞ অতিথি উপস্থিত ছিলেন, জনাব রাকিবুল ইসলাম কাব্য, সিনিয়র সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর জাতীয় ছাত্র সমাজ। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সংগঠক জনাব মোজাম্মেল বিয়াজি। 2 জন অতিথিকে ধন্যবাদ। আর এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।